হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমার আজকের এই এপিসোডে। আজকের এপিসোডে আমরা প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্টের কন্ট্রোল কোয়ালিটি এই প্রসেস নিয়ে কথা বলবো। আজকের এপিসোডে যা থাকবে, প্রথমেই আমরা কন্ট্রোল কোয়ালিটি প্রসেসে একটা জেনারেল ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তারপর কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের কী কী টুলস অ্যান্ড টেকনিক, ইনপুটস, আউটপুট হয় সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। ফাইনালি আমরা কারেন্টলি কী কী বেস্ট প্র্যাকটিস এবং কী কী চ্যালেঞ্জ ফেস করি সেটা নিয়ে একটু সামারি আকারে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি, একটা জেনারেল গাইডলাইন দেওয়ার চেষ্টা করি কন্ট্রোল কোয়ালিটি প্রসেসে। আমরা জানি যে বেসিক্যালি কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের মেজর দুইটা আউটপুট আছে। একটা হলো যে তার প্রথম কাজ হলো প্রজেক্টের যেইসব ডেলিভারেবল গুলো আছে, সেইসব ডেলিভারেবল গুলোকে ইন্সপেক্ট করে মেক শিওর করবে যে এটা যে কাস্টমারের রিকোয়ারমেন্ট, আমার কন্ট্রাক্টের যে স্পেসিফিকেশন, কোয়ালিটি ম্যাট্রিক্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের যেইসব অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে, এগুলো সবগুলোকে মিট করে। তার মানে আমি মেক শিওর করব আমার প্রোডাক্টটাকে কাস্টমার হাতে যাওয়ার আগে আমার ইন্টারনাল প্রসেস পাস করে সে কাস্টমার কাছে যায়। তার মানে আমি এটাকে প্রজেক্টের ডেলিভারেবলটাকে ভেরিফাই করার চেষ্টা করব আমার কমপ্লায়েন্স হয় কিনা আমার রিকোয়ারমেন্টের সাথে, আমার স্পেসিফিকেশনের সাথে। এইটা হলো কন্ট্রোল কোয়ালিটির একটা কাজ। সেকেন্ড আরেকটা কাজ হলো, কোনো কারণে যখন ভেরিফাইড ডেলিভারেবলটাকে ভেরিফাই করার সময় সে যদি পায় যে কোনো জায়গায় কোনো চেঞ্জের দরকার আছে, অথবা ম্যানেজ কোয়ালিটি, আমি যখন কোয়ালিটি ম্যানেজ করছি যেসব ম্যাট্রিক্স আমার কাছে এসেছে সেগুলোর মধ্যে কোনো কারেক্টিভ অ্যাকশন রিকোয়ারমেন্ট থাকে, আমার প্রসেসকে ফাইন টিউন অথবা প্রসেসকে একটা ইমপ্রুভমেন্টের জায়গা থেকে, সেই গাইডলাইনটাও কিন্তু কন্ট্রোল কোয়ালিটি প্রসেস থেকে যাবে। এটা যাবে আসলে কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট ডাটা আকারে। সো দুইটা মেজর কাজ, একটা হলো আমার যে প্রজেক্টের যে ডেলিভারেবলটা আছে সেটাকে মেক শিওর করা যে এটা কারেক্ট এবং এটা আউটপুট দিবে কাস্টমার রিকোয়ারমেন্টকে মিট করে। আর সেকেন্ড যেটা, সেটা হলো যে আমার কোনো কারণে কোনো প্রসেসের মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, কোনো কারেক্টিভ অ্যাকশনের রিকোয়ারমেন্ট হয়, এইগুলো আসলে সে আউটপুট দেওয়ার চেষ্টা করবে। এটা হলো জেনারেল আইডিয়া কন্ট্রোল কোয়ালিটির আউটপুটের। এখন আমরা এটা কোথা থেকে পাবো? প্রথমেই আমার বেসিক্যালি জানতে হবে যে আমার কোয়ালিটি ম্যাট্রিক্সটা কি। সেটা আমি কোথা থেকে পাবো? প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে পাবো। তারপর যেটা, সেটা হলো যে আমি ম্যানেজ কোয়ালিটি থেকে কি পাবো? আমার টেস্ট অ্যান্ড এভলিউশন ডকুমেন্টটা পাবো, আমার কোয়ালিটি রিপোর্টটা পাবো। আমি আমার ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক থেকে আমি পাবো আমার ডেলিভারেবলটা। সো কারণ কি, আমি এই ডেলিভারেবলকেই তো টেস্ট করে দেখবো যে এটা ভেরিফাই করার চেষ্টা করব আমার যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে সে মিট করে কিনা। এখান থেকে আমি ২ টা আউটপুট পাবো। একটা আউটপুট যেটা হলো আমার কারেক্টিভ অ্যাকশন লাগবে কিনা, সেটা ম্যানেজ কোয়ালিটি প্রসেসে চলে যাবে। ম্যানেজ কোয়ালিটি প্রসেস সেই কারেক্টিভ অ্যাকশন গুলোকে ইমপ্লিমেন্ট করবে, তাই না? আর সেকেন্ড আউটপুটটা, সেটা হলো আমার যে ডেলিভারেবলটা আছে সেটাকে আমি ভেরিফাইড করে এটা ভ্যালিডেট স্কোপে পাঠায় দিব। ভ্যালিডেট স্কোপে কি হবে? কাস্টমারের সাথে অ্যাকসেপ্টেন্স টেস্ট হবে। সেটা যদি অ্যাপ্রুভ হয় বাই কাস্টমার, তাহলে এটা ক্লোজিং প্রসেসে চলে যাবে। এ হলো জেনারেল আইডিয়া আমার কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের। তাহলে আমরা যদি একটু এখন সামারি করার চেষ্টা করি, আমার ইয়াটা কি? আমার ডেফিনিশনটা কি? আমার কন্ট্রোল কোয়ালিটি প্রজেক্টের আমার অবজেক্টিভটা কি? প্রথম অবজেক্টিভটা হলো যে আমি আমার ডেলিভারিটাকে ভেরিফাই করে দেখব আমার যে প্রজেক্টের রিকোয়ারমেন্ট আছে সেটাকে মিট করে কিনা। সেকেন্ড আরেকটা যেটা, সেটা হলো যে আমি বের করার চেষ্টা করব আমার প্রসেসের মধ্যে কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা, বা ম্যানেজ কোয়ালিটি প্রসেসটাকে ইন্সপেক্ট করে আমি দেখার চেষ্টা করব কোনো জায়গায় আমার কারেক্টিভ অ্যাকশন নিলে আমার যে আউটপুটটা আছে সেটা আরো বেটার এবং বেটার কনফার্ম করা যাবে যে আমার রিকোয়ারমেন্টকে মিট করবে। এই জেনারেল ২ টা আইডিয়া নিয়ে কিন্তু আমরা আমাদের কন্ট্রোল কোয়ালিটি প্রসেসটা করে থাকি। এখন যদি আমরা বেসিক্যালি এই কন্ট্রোল কোয়ালিটি প্রসেসটা করার কারণে আমরা কি মেক শিওর করতে পারি? ১ম মেক শিওরটা হলো যে আমাদের আমাদের সিস্টেম থেকে বা আমাদের প্রসেস থেকে কোনো আউটপুট যদি এরর থাকে, সেটা আমি কাস্টমার হাতে দিচ্ছি না। তার মানে আমি চেষ্টা করছি আমার প্রসেসের মধ্যে থেকে এররটা কম হয় এবং আমার প্রসেস থেকে আউটপুট আকারে কাস্টমারের কাছে কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট কাস্টমার কাছে না যায়। যেহেতু কাস্টমার কাছে কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট যাচ্ছে না, কাস্টমার স্যাটিসফ্যাকশনও অনেক ভালো থাকবে। আরেকটা হলো যে যেহেতু আমি প্রসেসকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, ইন্সপেক্ট করার চেষ্টা করতেছি, আমার ডেলিভারেবলটাকে মেক শিওর করার চেষ্টা করতেছি, এটা আউটপুটটা কাস্টমারের রিকোয়ারমেন্টকে মিট করে। সো আমার রিওয়ার্কটার পসিবিলিটিও কিন্তু অনেক কমে যাচ্ছে এবং আমার প্রজেক্টটা সাকসেসফুলি ডেলিভার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এখন আমরা কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের কি ইনপুট, টুলস অ্যান্ড টেকনিক অ্যান্ড আউটপুট আছে সেটা দেখার চেষ্টা করি। এখানে আমরা জাস্ট একটু জেনারেলি বলবো, কারণ হচ্ছে পরবর্তী স্লাইডে আমরা এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। সো কি ইনপুট আমরা এই প্রসেসের জন্য লাগে? বেসিক্যালি আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি ম্যাট্রিক্সটা প্রয়োজন হয়।
আমার লেসন লার্ন রেজিস্টার, আমার টেস্ট অ্যান্ড এভ্যালুয়েশন ডকুমেন্টস, আমি কোনো চেঞ্জ রিকোয়েস্ট যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেই অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট, আমার ডেলিভারেবলটা যেটাকে আমি ভেরিফাই করব, এগুলো আমার ইনপুট হিসেবে থাকে এই প্রসেসের জন্য। আমরা কী টুলস অ্যান্ড টেকনিক এখানে ইউজ করি? আমরা নরমালি ডেটা গ্যাদারিং, ডেটা অ্যানালাইসিস, ডেটা রিপ্রেজেন্টেশন, এই এই ধরনের টুলস অ্যান্ড টেকনিকগুলো আমরা বেশি ইউজ করে থাকি। আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে আমার ডেলিভারেবলটাকে ইন্সপেক্ট করবো সেটা থাকে। আমি আমার টেস্ট অ্যান্ড এভ্যালুয়েশন, আমার প্রোডাক্টের যে এভ্যালুয়েশন ক্রাইটেরিয়া সেই অনুসারে আমি প্রোডাক্টটাকে এভ্যালুয়েট করার চেষ্টা করব, যে এটা ভেরিফাই করার চেষ্টা করব যে এটা কাস্টমারের জন্য অ্যাকসেপ্টেন্স হবে কিনা। এগুলো থাকবে আমার টুলস অ্যান্ড টেকনিকের মধ্যে। আউটপুট থেকে আমরা পাবো, আমরা কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্টটা পাবো, যার মাধ্যমে আমি গাইডলাইন পাবো আমার কোনো প্রিভেন্টিভ অথবা কারেক্টিভ অ্যাকশন নিতে হতে পারে কিনা, আমার ডেলিভারেবলটা ভেরিফাই হয়েছে কিনা, কতটুকু ভেরিফাই হলো, এগুলো আমরা ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন থেকে পারবো। আমার কোনো কারণে আমার প্রজেক্টের জন্য কোনো চেঞ্জ রিকোয়েস্ট করতে হবে কিনা, যেটার মাধ্যমে আমি প্রসেসের বেস লাইন আমার চেঞ্জ হবে, সেটা আমি ফর্মালি চেঞ্জ রিকোয়েস্ট করব আমার ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেসের মধ্যে। সো এগুলো হলো জেনারেল টুলস অ্যান্ড টেকনিক অ্যান্ড আউটপুট। আমরা আসেন এখন আমরা আরো ডিটেল আলোচনা করি। প্রথমে আমরা ইনপুট নিয়ে কথা বলবো। বেসিক্যালি দেখেন, এগুলো তো আর মেমোরাইজ করতে পারবেন না আপনি সবসময়। সো আপনাকে সেন্স ইউজ করতে হবে, আপনাকে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর চেষ্টা করতে হবে যে আসলে আমি যখন এই প্রসেসটা করছি এর মধ্যে কি ইনপুট হিসেবে থাকতে পারে। তার মানে কি, আমি যখন এই প্রসেসটা করব আমার হাতে কি জিনিস আছে সেটা সেটা আপনি মেমোরাইজ, সেটা আপনি আইডিয়া করার চেষ্টা করবেন। সো এটা মেমোরাইজ না করে আপনি আইডিয়া নেওয়ার চেষ্টা করেন যে এর মধ্যে কি ইনপুট আমার থাকতে পারে। সো আমি যদি খুব কমনলি চিন্তা করি, আমি এই প্রসেসটা কিভাবে করব সেটা কোথা থেকে পাবো? আমি যেই নলেজ এরিয়াতে আছি সেই নলেজ এরিয়ার প্ল্যান থেকে পাবো। তার মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান আমার ইনপুট হিসেবে থাকবে। রাইট? তাই না? এই প্ল্যানটাই আমার ইনপুট হিসেবে থাকবে। এখন ডকুমেন্টের কথা যদি আসে, কোয়ালিটি ম্যাট্রিক্স, তার মানে কি? কোয়ালিটি ম্যাট্রিক্স আমরা কিভাবে আউটপুট দেই? আমার যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে প্রোডাক্টের, কাস্টমার রিকোয়ারমেন্ট আছে, এগুলাকে একুমুলেট করে আমি আমার প্রোডাক্টের জন্য কিছু ম্যাট্রিক্স ঠিক করি। হয়তো সেটাকে রেঞ্জ দিয়ে দেই যে অ্যাকসেপ্টেবল লিমিট কোন রেঞ্জের মধ্যে থাকে। সো আমি এই কোয়ালিটি ম্যাট্রিক্সটা আমার প্রসেসে, এই কন্ট্রোল কোয়ালিটি প্রসেসে ইনপুট হিসেবে থাকবে। কারণ কি, আমি যখন ডেলিভারেবলটাকে ভেরিফাই করব, আমি এই ম্যাট্রিক্সগুলোকেও আম কি করব, যে কম্পেয়ার করার চেষ্টা করব যে আমার আউটপুট যে প্রোডাক্টটা আসছে সেটা এই রেঞ্জের উইদিন দিস রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি থাকে সেটা অ্যাকসেপ্টেবল হবে, যদি না থাকে সেটা আনঅ্যাকসেপ্টেবল হবে, তাই না? সো এই ম্যাট্রিক্সটা আমার ইনপুট হিসেবে থাকবে। এখন এটা তো আমি খুব, মানে আমি কিছু ক্রাইটেরিয়া ঠিক করলাম যেগুলো আমি পেলাম আমার ইনপুট হিসেবে থাকবে। কিন্তু আমার এই প্রসেসের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো যে আমার যে ডেলিভারেবলটা আছে সেটাকে আমি ভেরিফাই করব। সো আমি ডেলিভারেবলটা আমার জন্য ইনপুট হিসেবে থাকবে। তাই না? এখন ডেলিভারেবলটা প্রজেক্টের কতটুকু অংশ, কোন জায়গাটা শেষ হলো, কতটুকু অংশ বাকি আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমার এই প্রসেসের জন্য ইনপুট। এটা আমি কোথা থেকে পাবো? ওয়ার্ক পারফরম্যান্স ডেটা থেকে পাবো। এগুলো আসলে আমরা ইন্টিগ্রেশন নলেজ ম্যানেজমেন্টের আউটপুট আকারে আমার প্রসেসে ইনপুট হবে, তাই না? স্পেশালি ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক থেকে। ওকে? এছাড়াও যেটা সেটা হলো যে আমি যখন কাজগুলা করছি, আমার ম্যানেজ কোয়ালিটি প্রসেসের যে টেস্ট অ্যান্ড এভ্যালুয়েশন ডকুমেন্ট আছে সেটা আমার ইনপুট হিসেবে থাকবে। আমি এর আগে কোনো চেঞ্জ রিকোয়েস্ট এপ্লাই করেছিলাম, বা কোনো কারেক্টিভ মেজারমেন্ট নিয়েছিলাম যেটা বেসলাইনকে চেঞ্জ করছে, সেই চেঞ্জ রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়েছে, সেটা আমার এই প্রসেসের জন্য ইনপুট হিসেবে থাকবে। তাই না? এটা হলো ৬ টা, আমার যদি আমি খুব কনজারভেটিভলি বা আমি যদি খুব জেনারেলি চিন্তা করি, তাহলে আমি ৬ টা ইনপুট হিসেবে পাই কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের। এছাড়াও এরকমও হতে পারে যে আমি এর আগে যখন কাজগুলো করেছিলাম তখন আমি আমি হয়তো কোনো ইনপুট পেয়েছি, যেটা আমার লেসন লার্ন যে রেজিস্টার আছে, আমার নলেজ রিপোজিটরি আছে, সেখানে আমি ইনপুট হিসেবে দিয়ে রেখেছিলাম। তার মানে কি, আমার কিছু লার্নিং আমি আমার লেসন লার্ন রেজিস্টারে রেখে দিয়েছিলাম। যেটা স্টিল অ্যাপ্লিকেবল কিনা সেটা সম্পর্কে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর দরকার হয় বা সেটাকে যদি আপডেট করার প্রয়োজন হয়, সেই লেসন লার্ন রেজিস্টারটা কিন্তু আমার ইনপুট হিসেবে থাকবে। আপনি যদি একটু সেন্স করার চেষ্টা করেন, বেসিক্যালি এটা রিলেট করতে পারবেন, রাইট? এছাড়াও আপনার অর্গানাইজেশন হয়তো আপনাকে কিছু গাইডলাইন দিয়েছে। সে ফর এক্সাম্পল, আপনি দেখলেন যে আপনার হিউজ প্রোডাকশনে হিউজ প্রবলেম আছে। তাহলে কাকে জানাতে হবে? এই গাইডলাইন আপনি কোথা থেকে পাবেন? ডেফিনিটলি প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে তো পাবেন। এইটা কে দিবে? আসলে আপনার যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন গাইডলাইন দিবে। হয়তো রেড লাইন হচ্ছে আপনার কোনো কারণে, আপনার যে আউটপুটটা আছে সেটা রেড লাইন ক্রস করে ফেলছে। তাহলে কোন স্টেক হোল্ডারকে জানাতে হবে এই গাইডলাইন দিতে পারে। আপনার টেমপ্লেট কিন্তু আমি পাই কোথা থেকে? অর্গানাইজেশন থেকে। আমি কিভাবে ইন্সপেক্ট করব? কিভাবে আমি ভেরিফাই করব? কার কাছে কমিউনিকেশন করব? এই গাইডলাইনগুলো আমি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট অথবা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে পাবো। এগুলো কিন্তু আমার কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের কি ইনপুট হিসেবে থাকবে। ওকে? এই হলো ওভারঅল কি ইনপুটস ফর কন্ট্রোল কোয়ালিটি প্রসেস। এখন আমরা কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের কি টুলস অ্যান্ড টেকনিক আমরা ইউজ করি সেটা সম্পর্কে একটু ডিটেল আলোচনা করব। প্রথমেই আমি এই আলোচনাটা শুরু করার আগে আপনাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হলো যে যেহেতু কন্ট্রোল কোয়ালিটি প্রসেস আমার প্রজেক্টের সাকসেসকে ডিরেক্টলি ইমপ্যাক্ট করে,
এবং আপনার যে ডেলিভারেবলটা আছে সেই ডেলিভারেবলটা কাস্টমার কাছে যে অ্যাকসেপ্টেড হবে কিনা, কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের যেই সব টুলস অ্যান্ড টেকনিকগুলো ইউজ করা হয় সেটা বেসিক্যালি আপনার জন্য আপনাকে আপনার আইডিয়া থাকাটা খুবই জরুরি। সো আপনি যখনই যেই প্রজেক্টে থাকেন না কেন, আপনাকে এই যে টুলস অ্যান্ড টেকনিক যার মাধ্যমে আপনি মেজার করবেন আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা, যার মাধ্যমে আপনি এভুলেট করার চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা, সেইটার জেনারেল গাইডলাইন এবং জেনারেল আন্ডারস্ট্যান্ডিং থাকাটা আপনার জন্য খুবই জরুরি। সো এই যে প্রসেসের যেসব টুলস অ্যান্ড টেকনিকগুলো আছে এর বাইরেও হয়তো অনেক টুলস অ্যান্ড টেকনিক আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে অ্যাপ্লিকেবল হবে। সো সেগুলোকে আপনার মাথায় নিয়ে রাখতে হবে। আমি শুধুমাত্র আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করতেছি যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কন্ট্রোল কোয়ালিটি প্রসেসে আমরা কি করার চেষ্টা করি। সো বেসিক্যালি দেখেন, আমি যখন একটা আমি যদি খুব সিম্পল একটা জিনিস চিন্তা করি, আপনাকে আপনি যখন একটা প্রোডাক্টকে এভুলেট করতে চান, আপনার ফার্স্ট কাজ হলো ওই প্রোডাক্টটাতে কি, কি আছে সেটা সম্পর্কে জানতে হবে, রাইট? সো এটা যদি জানতে হয় আপনি কিভাবে জানতে পারেন? আপনি জানতে পারেন আপনি কিছু ডেটা গ্যাদারিং টেকনিক ইউজ করে, তাই না? এখন এই ডিফারেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা ডিফারেন্ট কনস্ট্রাকশন প্রজেক্ট অথবা ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট অথবা আপনি ইলেকট্রনিক ডিভাইসের প্রজেক্ট অথবা আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই ডিফারেন্ট ইন্ডাস্ট্রি এবং প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ডাটা গ্যাদারিং টেকনিকগুলো ডিফারেন্ট হবে। আপনি অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা প্রোডাক্ট যখন কাস্টমার কাছে যান, আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন রেটটাকে দেখতে চান। এটা আপনার হয়তো একটা কোয়ালিটি ম্যাট্রিক্স। হতে পারে আপনার যে কভারেজ এরিয়া আছে সেই কভারেজ এরিয়া কত পার্সেন্ট মানুষকে স্যাটিসফাই করছে সেটা সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে। সো এই যে একটা মাস পিপলের কাছে ডেটা গ্যাদারিং টেকনিক আছে, ডাটা গ্যাদার করতে হবে আপনাকে, সেটা কি টেকনিক আপনি ইউজ করলে করতে পারেন সেটাও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে আরকি। সো আমার ফার্স্ট কাজ হলো ডেটা গ্যাদার করা। এখন ডেটা গ্যাদার করা, আমি যখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে থাকবো আমি হয়তো চেক শিট ইউজ করব। আমি যদি কোনো মানে খুব কম সংখ্যক আইটেম আউটপুট হিসেবে পাই, সেক্ষেত্রে আমি চেক শিটটা আমার অনেক বেশি ইফেক্টিভ হবে, আমি সেটা করতে পারি। হতে পারে আমি যদি সে ফর এক্সাম্পল আপনি বোতাম ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি ১০,০০০ বোতাম আপনি পার আওয়ারে বের করেন আউটপুট। আপনি ১০,০০০ বোতামের জন্য নিশ্চয়ই আপনি চেক শিট ইউজ করবেন না, ওয়ান বাই ওয়ান চেক করবেন না, রাইট? সো আপনি হয়তো স্যাম্পল সাইজ নেবেন। সো স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এগুলা কিন্তু আমার ইনপুট হিসেবে, আমার এই টুলস অ্যান্ড টেকনিক হিসেবে থাকবে কন্ট্রোল কোয়ালিটি প্রসেসে। সো আমার চেকলিস্টটা ইনপুট, আমার চেকশিটটা ডেটা গ্যাদারিং টেকনিক, আমার স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং ওয়ান কাইন্ড অফ ডেটা গ্যাদারিং টেকনিক অলসো। এখন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং আমরা বেসিক্যালি কি করি? বেসিক্যালি উম আ মনে করেন আপনার কাছে ১০,০০০ স্যাম্পল আসছে, ১০,০০০ আইটেম আসছে। আপনি তো আর ১০,০০০ চেক করবেন না। সো আপনি কি করবেন? কিছু স্যাম্পল নিবেন। হতে পারে এরকম যে ১০,০০০ থেকে আপনি randomly ১০ টা চেক করেছেন। কিন্তু ১০,০০০ স্যাম্পল যদি ১০ টা ব্যাগে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি কি ২ টা ব্যাগ নিবেন নাকি ১ টা ব্যাগ নিবেন? এটাও আপনার কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং স্যাম্পল সাইজটা কি হবে, ফ্রিকোয়েন্সিটা কি হবে, এটা আপনাকে আপনার যে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান আছে সে আপনাকে এটা দিয়ে দিবে। রাইট? সো এটা হলো স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং হুইচ ইস এ ভেরি কমন টুলস ফর ডেটা গ্যাদারিং। আরেকটা হলো কোয়েশ্চেনারিজ অ্যান্ড সার্ভিস। আপনি যদি স্যাটিসফ্যাকশন রেট জানতে চান কাস্টমার কাছে, আপনি কোয়েশ্চেনারিজ অ্যান্ড সার্ভিস দিয়ে দিবেন। কিছু স্পেসিফিক কোয়েশ্চেন দিয়ে দিবেন। সো কাস্টমার কি করবে? ওগুলোকে ইনপুট হিসেবে আপনাকে অ্যান্সার দিবে। অ্যান্সার দেওয়ার পর সেই অ্যান্সার শিটটা আপনার কাছে আসবে। আপনি দেখবেন, দেখার চেষ্টা করবেন কাস্টমার স্যাটিসফ্যাকশন কেমন? এবং কাস্টমার যদি স্যাটিসফাই না হয়, কোন রিজনের কারণে স্যাটিসফাই হচ্ছে না, সেই রিজনটাকে বের করার চেষ্টা করবেন। হতে পারে এই কোয়েশ্চেনারিজ এর মধ্যে আছে কি কারণে কাস্টমার ডিসস্যাটিসফাইড। সো যদি কোনো কারণে আপনার কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন রেটটা অনেক বেশি থাকে, তাহলে কি হবে? আপনার যে এক্সটার্নাল ফেইলিউর কস্ট এটা অনেক বেশি হাই হবে। সো বেসিক্যালি এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সো কস্ট অফ কোয়ালিটি যখন আমি মেজার করছি, কস্ট অফ কোয়ালিটি আমার এই ধরনের স্যাটিসফ্যাকশন সার্ভের আউটপুটকে আপনার আউটপুটকে মাথায় রেখে আপনার কস্ট অফ কোয়ালিটি মেজার করার প্রয়োজন হতে পারে। সো এগুলো হলো ডিফারেন্ট ডাটা গ্যাদারিং টেকনিক। আমরা এখানে ৪ টা নিয়ে আলোচনা করেছি। একটা হলো চেকলিস্ট, আরেকটা হলো চেক শিটস, আরেকটা হলো স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, আরেকটা হলো কোয়েশ্চেনারিজ অ্যান্ড সার্ভিস। ডেটা গ্যাদারিং করার পরে আমরা যেহেতু ডেটা গ্যাদার করছি, আমার তো বের করতে হবে কোন রিজনের কারণে আমার প্রবলেম হচ্ছে বা ডিফেক্টিভ আইটেম পাচ্ছি বা ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে কাস্টমারদের। কোন রিজনের কারণে কাস্টমারের কাছে গেলে প্রোডাক্টটা অ্যাকসেপ্টেবল হবে না। এটা স্পেসিফিক রিজনটা বের করতে হবে। স্পেসিফিক রিজন বের করলে ওই রিজনটা কেন হচ্ছে সেটাও বের করতে হবে, তাই না? আমার প্রোডাক্ট লাইনের ক্ষেত্রে কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে সেটা বের করার চেষ্টা করতে হবে। সো এর কারণে আমাকে কি করতে হবে? এনালাইসিস করতে হবে। যেকোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করি? রুট কজ এনালাইসিস করার চেষ্টা করি। আমরা পারফরম্যান্স রিভিউ নেওয়ার চেষ্টা করি। আমার প্রোডাক্টটা আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াকে মিট করছে কিনা এটাকে ভেরিফাই করার চেষ্টা করি, ইন্সপেক্ট করার চেষ্টা করি, মেজার করার চেষ্টা করি যে আমার যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াকে মিট করতেছে কিনা। সো এই ধরনের এনালাইসিস টেকনিকগুলো আমরা এই প্রসেসে ইউজ করব।
আরো হলো এরপরে যেটা সেটা হলো ইন্সপেকশন এবং টেস্টিং প্রোডাক্ট এভলিউশন। বেসিক্যালি আমি যখন ইন্সপেক্ট করি আমরা কি করছি? আমরা আমরা ভেরিফাই করার চেষ্টা করছি আমার যে আউটপুটটা আছে সেটা আমার জন্য অ্যাকসেপ্টেবল কিনা বা কাস্টমারের জন্য অ্যাকসেপ্টেবল কিনা। রাইট? সো আমার কোন ইন্সপেকশন ক্রাইটেরিয়া আছে এর জন্য হয়তো চেকলিস্ট আলাদা চেকলিস্ট থাকতে পারে যার মাধ্যমে আমি ডেটা গ্যাদার করছি। রাইট? ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনার কাছে আছে, আপনি ভিজিবিলিটি চেক করছেন, ভিজুয়ালি চেক করার চেষ্টা করছেন কোনো এরর আছে কিনা, কোনো ডিফেক্টিভ আইটেম আছে কিনা। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ চেক। আপনি যখন চেক করছেন এটা আউটপুট হয়তো কোনো চেকলিস্টে টিক আকারে দিয়ে দিয়েছেন। এই টুলসটাকে অনেকে রিভিউজ বলে, পিয়ার রিভিউ বলে, অডিট বলে, ইন্সপেকশনার বলে, ওয়াক থ্রু বলে। নাম হয়তো ডিফারেন্ট, বাট এর জেনারেল আইডিয়াটা একই, যে আপনি ফিজিক্যালি ইন্সপেক্ট করার চেষ্টা করবেন আপনার প্রোডাক্টের মধ্যে কোনো ডিফেক্টিভ আইটেম আছে কিনা। আপনি প্রোডাক্ট এভলিউশন করবেন। এভলিউশন করবেন মানেটা কি? এভলিউশন করবেন মানে হলো আপনার যে টেস্ট অ্যান্ড ক্রাইটেরিয়া, টেস্ট অ্যান্ড এভলিউশন ডকুমেন্ট আছে সেই অনুসারে আপনি টেস্ট করার চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্টটা অ্যাকসেপ্টেবল কিনা। মনে রাখতে হবে এটা কিন্তু ডিফারেন্ট ইন্ডাস্ট্রির জন্য ডিফারেন্ট হবে। আপনি ইলেকট্রনিক ডিভাইসের যেসব টেস্ট করবেন সেগুলো নিশ্চয়ই কনস্ট্রাকশন ফার্মের জন্য ইউজ করবেন না। সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেস্ট আইটেম কিন্তু ডিফারেন্ট। আপনি যখন ডেটা আইটি সেক্টরে থাকবেন, আইটি সেক্টরের টেস্ট আইটেম ডিফারেন্ট। সে হয়তো অনেক বেশি পারফরমেন্সের জন্য পারফরমেন্স রিভিউ করার চেষ্টা করে। সো এক ইন্ডাস্ট্রির জন্য এই টেস্ট অ্যান্ড প্রোডাক্ট এভলিউশনটা এক রকম হতে পারে। কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য আপনি হয়তো সিমেন্ট, স্ট্রেংথ এগুলো নিয়ে বেশি ফোকাস করবেন। ডিস্ট্রাকটিভ, নন ডিস্ট্রাকটিভ টেস্টও করার চেষ্টা করতে পারবেন। ইলেকট্রনিক আইটেমের ক্ষেত্রে আপনি হয়তো চিপ ভালো প্রপারলি ফাংশনিং কিনা, লজিক্যাল টেস্ট অনেক বেশি করবেন। রাইট? আপনি হয়তো ডিস্ট্রাকটিভ টেস্টও করতে পারেন। সো এগুলো থাকবে আপনার ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে। সফটওয়্যার ক্ষেত্রে আপনি অনেক ধরনের ইউনিট টেস্ট করবেন, বেটা টেস্ট করবেন, সফটওয়্যার ভার্সনের মধ্যে বেটা ভার্সন দিবেন যাতে আপনি ডিফেক্টকে আইডেন্টিফাই করতে পারেন খুব সহজে। সো একেকটা ইন্ডাস্ট্রিতে আপনার টেস্ট রিকোয়ারমেন্ট এবং টেস্ট ডকুমেন্টেশন একেক রকম হবে প্রোডাক্টটাকে এভলিউট করার জন্য। রাইট? এটা হলো আমার ইন্সপেকশন এবং প্রোডাক্ট এভলিউশনের জন্য জেনারেল টুলস অ্যান্ড টেকনিক। এখন আসেন ডাটা গ্যাদারিং। বেসিক্যালি আমি কি বলেছিলাম যে আমার মেইন ফোকাস থাকবে আমার কোনো প্রবলেমটা হলো এই প্রবলেমটা কেন হইছে? আমার কোনো এরর আসছে, এই এররের কারণে আমার কি ইফেক্ট হইছে সেটা বের করার চেষ্টা, বা কোন ইফেক্টের কারণে আমার এররটা হইছে, কোন রিজনের কারণে আমার এররটা হইছে। এইজন্য আমাকে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম খুবই ইম্পোর্টেন্ট একটা টুলস অ্যান্ড টেকনিক। খুব সহজে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় প্রবলেম এসে ক্লাস্টার হচ্ছে। আপনি যখন হিস্টোগ্রাম, যখন আপনি চেকশিট করেছেন, আপনি চেকশিটে কি করেছেন? ডিফেক্টিভ আইটেম, ডিফেক্টিভের ক্যারেক্টারিস্টিক্স অনুসারে কয়টা আইটেম ওই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে সেটা বের করছেন, তাই না? এটা যদি আপনি হিস্টোগ্রামে রিপ্রেজেন্ট করেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন রিজনের কারণে আপনার ডিফেক্টিভ আইটেম সবচেয়ে বেশি আসতেছে। সেটাকে আপনি হিট করবেন, সেটাকে সলভ করার চেষ্টা করবেন বেশি। সো হিস্টোগ্রামও কিন্তু আপনার একটা ভালো টুলস, আপনার টু লোকের যে কোথা থেকে আমার ডিফেক্টিভ আইটেম বের হচ্ছে। আমি যদি স্ক্যাটার ডায়াগ্রাম ইউজ করি তাহলে দুইটা ইন্ডেক্সের মধ্যে রিলেশনশিপ বের করতে পারি। দুইটা ইন্ডেক্সের মধ্যে দুইটা এররের মধ্যে রিলেশনশিপ বের করতে পারি। যদি কোনো কারণে রিলেশনশিপ পাই তাহলে আমি প্রসেসকে ওইভাবে ইমপ্রুভ করতে পারবো। সো আমার ডিফারেন্ট ডাটা রিপ্রেজেন্টেশন টেকনিকও কিন্তু আমার প্রসেসকে স্টেবল করার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আপনি দেখেন যে না একটা রিজনের কারণেই আপনি আপনার ডিফেক্টিভ আইটেম বেশি আসছে, আপনি কি করবেন? ওই রিজনটাকে কিভাবে অ্যাভয়েড করা যায় সেটার জন্য রুট কজ অ্যানালাইসিস করবেন। সেটা রুট কজ অ্যানালাইসিস করে বা সেটার ইম্প্যাক্ট কি হচ্ছে সেটা কজ এন্ড ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করলেন। তাহলে আপনি সহজে বুঝতে পারবেন কোন ইফেক্টের কারণে আমার ওই কজটা জেনারেট হচ্ছে। এখন আমরা একটা প্রসেস স্টেবল কিনা, এই স্টেবল কিনা এটা বোঝার জন্য আমরা যে ডাটা রিপ্রেজেন্টের টেকনিক সবচেয়ে বেশি পপুলার সেটা হলো কন্ট্রোল চার্ট। সেটা নিয়ে একটু আলোচনা করব। বেসিক্যালি কন্ট্রোল চার্টের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের যে প্রোডাকশন প্রসেস অথবা আমার যে আইটেমগুলো প্রোডাকশন প্রসেস থেকে বের হচ্ছে সেগুলো আমার অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে কিনা, আমার প্রসেসটা স্টেবল কিনা সেটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডেন্টিফিকেশন পেয়ে থাকি। এই কন্ট্রোল চার্টের দুইটা স্পেসিফিক টার্ম আছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই। একটা হলো স্পেসিফিকেশন লিমিট আর একটা হলো কন্ট্রোল লিমিট। স্পেসিফিকেশন লিমিট হলো আপনি আপনার কাস্টমারের কাছ থেকে অথবা আপনার কন্ট্রাকচুয়াল রিকোয়ারমেন্ট থেকে আপনি আপনার প্রোডাক্টের যেই রেঞ্জ অফ অ্যালাউয়েবল লিমিট পেয়েছেন সেটাকে আমি বলছি স্পেসিফিকেশন লিমিট। এখন যখন আমি রেঞ্জ বলবো তার মানে কি এর একটা আপার লিমিট আছে আর একটা লোয়ার লিমিট আছে। ঠিক আছে? এটা হলো স্পেসিফিকেশন লিমিট অ্যাজ পার ইওর কাস্টমার রিকোয়ারমেন্ট আর কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। এরপর যেটা সেটা হলো কন্ট্রোল লিমিট। বেসিক্যালি আপনি যখন কাস্টমার কাছ থেকে একটা রিকোয়ারমেন্ট পেয়েছেন, আপনি চেষ্টা করবেন কি আপনার প্রসেসটা যাতে উইদিন দ্য স্পেসিফিকেশন লিমিটে থাকে। এটা হলো আপনার আল্টিমেট রেজাল্ট, তাই না? কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার যে প্রসেস আছে বা আপনার যে টিম আছে তাকে আপনি রেঞ্জটা দিবেন আরো বেশি লোয়ার, তাই না? তার মানে কি কন্ট্রোল লিমিটটা হবে স্পেসিফিকেশন লিমিটের ভিতরে। আপনি যদি আপনার একটা কলমের সাইজ যদি ১২০ মিটার ২০ মিলিমিটার অ্যালাউয়েবল হয়
অ্যাজ পার কন্ট্রাক্ট, তাহলে আপনি আপনার প্রসেসকে বলবেন এটা হতে হবে 118 মধ্যে, রাইট? 118 বা 117 মধ্যে। এটা হবে আপার কন্ট্রোল লিমিট আপনার প্রসেসের জন্য। এরকমভাবে আপনি একটা লোয়ার কন্ট্রোল লিমিটও করে নিবেন। তার মানে স্পেসিফিকেশন লিমিট হবে আপার আর লোয়ার কন্ট্রোল লিমিটের বাইরে। এখন আপনি কিভাবে বুঝবেন যে একটা প্রসেস আমার স্টেবল কিনা আনস্টেবল কিনা? নরমালি যেটা সেটা হলো যে বেসিক্যালি আপনি যখন আপনি তো প্রোডাক্ট করছেন অনেকগুলো আইটেম, তাই না? আপনি একটা স্যাম্পল নিয়েছেন, ওখানে ১০০ টা স্যাম্পল আছে। আপনি একটা নিবেন, ওর হাইট মেজার করবেন, সেই অনুসারে আপনি আপনার কন্ট্রোল চার্টে এটা ইনপুট দিবেন। এখন আপনি দেখলেন যে আপনি ৬০ টা আইটেম বা ১০ টা আইটেম নিয়েছেন, যেগুলো আসলে এভারেজ যে প্রসেস আছে, এভারেজ আউটপুট যেটা আছে, তার বিলো অথবা এভব এ ৬০ টা পরপর আইটেম আপনি ৬০ টা এভারেজ লাইন থেকে বেশি পেয়েছেন। ৭ টা পরপর। তাহলে আপনি ধরে নিতে আপনার একটু চিন্তা করতে হবে যে আমার প্রসেসে কোনো সমস্যা আছে কিনা। নেচারে যেটা হয় সেটা হলো যে আপনি কোনো আইটেম হয়তো এভারেজ লাইনের উপরে পাবেন, কোনো আইটেম নিচে পাবেন, এভাবে randomly পেতে থাকবেন। কোনো কারণে যদি ৭ টা আইটেম একদিকেই ডিরেক্ট হয়, তাহলে আপনার ধরে নিতে হবে প্রসেসের কোথাও না কোথাও সমস্যা থাকতে পারে। সে অনুসারে আপনার রিভিউ করে ভেরিফাই করার চেষ্টা করবেন আপনার প্রসেসের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? আরেকটা সেটা হলো এটা হলো আমরা রুল অফ 7 বলে থাকি। ৭ টা আইটেম আমার যদি এভারেজ আইটেমের যেকোনো এক পাশে থাকে, তখন আমরা ধরে নিতে পারি যে আমার প্রসেসের মধ্যে গন্ডগোল আছে। আরেকটা হলো স্পেশাল আম রিজন, সেটা হলো যে আপনার কোনো প্রসেস আপনি ১০০ টা আইটেম টেস্ট করছেন। ১০০ টা আইটেম টেস্ট করে দেখছেন সবগুলো আইটেমই ঠিক আছে। উইদিন ইওর রিকোয়ারমেন্ট এ আছে। কিন্তু একটা আইটেম আমার যে লোয়ার কন্ট্রোল লিমিট আছে তার বাইরে চলে গেছে। যখন আপনি এরকম পাবেন ১০০ টার মধ্যে ১ টা পেয়েছেন বা ১০০ টার মধ্যে ২ টা পেয়েছেন, আপনার অর্গানাইজেশন যদি ডিটারমাইন করে দেয় যে যদি আপনি একটাও পান, এটা হলো স্পেশাল কেস। আপনাকে এটার রুট কজ এনালাইসিস করে বের করতে হবে আপনি কিভাবে কেন এই প্রসেস থেকে এরকম একটা আউটপুট আসলো, সেটা আপনার আম সেটা আপনাকে জানতে হবে। সো এই হলো, তার মানে কি ওই প্রসেসটা হয়তো স্টেবল না। আমি যখন মাস প্রোডাকশন করব তাহলে হয়তো দেখা যাবে যে এটা আউটপুট অনেক বেশি ওর্স হবে এখনকার থেকে। সো সে কারণে আপনাকে ওইটাকে রুট কজ এনালাইসিস করে বের করতে হবে কি কারণে আপনার প্রসেস এরকম আউটপুট দিয়েছে। এই হলো ডাটা রিপ্রেজেন্টেশন টেকনিকের মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রোল চার্ট। এটা সম্পর্কে আপনাদেরকে একটা জেনারেল আইডিয়া দিলাম। এইটা হলো আমার টুলস অ্যান্ড টেকনিক আমার কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের। আমরা এখন আউটপুট নিয়ে কথা বলব। বেসিক্যালি আউটপুট নিয়ে আমি এর আগে যখন আমরা জেনারেল একটা হাই লেভেল আইডিয়া দিয়েছি, তখন আমি বলেছি, এখন আমি আবার বলছি, প্রথম আউটপুট হলো কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট। যেখানে থাকবে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে যদি ভেরিফাই করে আপনি দেখেছেন যে কোনো জায়গায় হয়তো ডেভিয়েশন আছে আপনার রিকোয়ারমেন্ট থেকে, সেটাকে কিভাবে আবার কারেক্টিভ মেজার করে কিভাবে এটাকে অ্যাকুরেট করা যায়, সেই গাইডলাইন আপনি দিয়ে দিয়েছেন কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্টে। এটা কিন্তু ইনপুট হবে ম্যানেজ কোয়ালিটি প্রসেসের। কারণ ম্যানেজ কোয়ালিটি প্রসেস তখন আবার এটাকে রিভিউ করে ঠিক করে আপনাকে আবার দিবে, কন্ট্রোল কোয়ালিটি প্রসেস দিবে যাতে আপনি ভেরিফাই করতে পারেন। ঠিক আছে? আপনি যেহেতু আপনার ডকুমেন্ট, আপনার যে ডেলিভারেবলটা আছে, প্রজেক্টের যে আউটকামটা আছে সেটাকে ভেরিফাই করছেন। তো এই ভেরিফাইড ডেলিভারেবলটা আপনার এই প্রসেসের একটা আউটপুট। সো এখান থেকে আমি পেলাম ২ টা, একটা হলো কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট, আরেকটা হলো ভেরিফাইড ডেলিভারেবল। এখন আপনি যখন এই যে রুট কজ অ্যানালাইসিস করছেন, ডাটা অ্যানালাইসিস করে ডাটা গ্যাদারিং করছেন, আপনি ডেলিভারেবলটাকে ভেরিফাই করছেন, টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন করার চেষ্টা করছেন প্রোডাক্টটাকে। আপনি করে দেখেছেন যে আপনার প্রোডাক্টের মধ্যে মেজর একটা ডেভিয়েশন আছে। যে ডেভিয়েশনের কারণে হয়তো কাস্টমার কাছে এটা অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। রিস্ক আছে, কাস্টমার হয়তো অ্যাকসেপ্ট করতে নাও পারে। সো এই যে আপনি একটা নতুন আইডিয়া পেয়েছেন, আপনি একটা রিস্ক পেয়েছেন, যেটার কারণে হয়তো আপনার প্রজেক্টের বেসলাইন চেঞ্জ হইতে পারে। যে রিজনের কারণে প্রোডাক্টটা হয়তো কাস্টমার কাছে অ্যাকসেপ্টেড হবে না। এখন আপনি চাচ্ছেন যে না, আমি খারাপ প্রোডাক্ট কাস্টমার কাছে নিয়ে যাব না। আমি চাই আমার এই প্রসেস থেকে বা আমার প্রজেক্ট থেকে যে আউটপুটটা দিবে সেই আউটপুটটা কাস্টমার কাছে অ্যাকসেপ্টেবল হবে। সেই কারণে আপনি হয়তো আপনার প্রসেসের মধ্যে চেঞ্জ আনতে চান। যেটা আপনার প্রজেক্টের যে বেসলাইন আছে সেই বেসলাইনকে চেঞ্জ করবে। সো আপনি কি করবেন? চেঞ্জ রিকোয়েস্ট এপ্লাই করবেন। চেঞ্জ রিকোয়েস্ট এপ্লাই করবেন কার কাছে? চেঞ্জ কন্ট্রোল বোর্ডের কাছে। ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোলের প্রসেসের মধ্যে। ঠিক আছে? আপনি এই প্রসেস থেকে ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন পাবেন। তার মানে কতটুকু কোয়ালিটি ডিফেক্ট ছিল, কি কারণে ডিফেক্টটা হয়েছে, আপনার ডেলিভারেবলের মধ্যে আউটপুট কি আছে, কোয়ালিটি ম্যাট্রিক্স ফলো করেছে কিনা, ডিফেক্টিভ রেঞ্জ আপনার উইদিন দ্য লিমিটে আছে কিনা। এর যাবতীয় যত রকম ইনফরমেশন আছে, আপনি এই ইনফরমেশন পাবেন ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন থেকে, যেটা আমার কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের আউটপুট হিসেবে থাকবে। ফাইনালি আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট হবে। কোন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট হবে? কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানটা আপডেট হবে। আমার কিছু প্রজেক্ট ডকুমেন্ট আপডেট হবে। এর মধ্যে স্পেসিফিকলি হবে যদি ডেলিভারেবলটা অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে কি হবে? এটা একটা কাস্টমারের কাছে আপনার জন্য একটা মেজর ইস্যুস। তাই না?
এবং এটা যদি আপনার যদি কোনোভাবে সলভ করতে না পারেন, তখন সে কি হবে? প্রজেক্টটা আসলে এরকমও রিজন হতে পারে যে প্রজেক্টটা হয়তো ক্যানসেলও করতে পারে। সো এটা একটা সিরিয়াস প্রসেস। যে প্রসেসের মাধ্যমে আপনি আইডেন্টিফাই করে দেখলেন যে আপনার যে আউটপুটটা দিচ্ছে তার মধ্যে সিরিয়াস কন্ট্রাকচুয়াল ডেভিয়েশন আছে। সো এটাকে আপনি ইস্যু হিসেবে আপনার ম্যানেজমেন্টকে জানাতে হবে। আপনার লেসন লার্ন, যেহেতু আপনি টেস্ট করছেন, এভালুয়েট করছেন, ইন্সপেক্ট করছেন, আপনার যে লেসন লার্নটা হয়েছে সেটা আপনি নলেজ রিপোজিটরিতে ইনপুট দিবেন। আপনি নতুন রিস্ক আইডেন্টিফাই করতে পারেন। আপনার যে টেস্ট অ্যান্ড এভলিউশন ডকুমেন্টটা আপডেট হচ্ছে সেটাও আপনার এই প্রসেসের আউটপুট হিসেবে থাকবে। এইটা হলো আমার কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের আউটপুট। এখন আমরা কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের বেস্ট প্র্যাকটিস এবং কিছু কমন চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। প্রথমে আসেন কিছু বেস্ট প্র্যাকটিস নিয়ে কথা বলি। দেখেন, কন্ট্রোল কোয়ালিটি প্রসেসটা হলো আপনাকে কনফিডেন্স দিবে আপনি যে আউটকামটা প্রজেক্ট থেকে পেয়েছেন সেটা কাস্টমার কাছে যে অ্যাকসেপ্টেড হবে কিনা। এটা একটা। আরেকটা হলো যে আপনি যে আউটপুটটা দিচ্ছেন, যেই প্রক্রিয়ায় এই আউটপুটটা দিচ্ছেন বা যে ওয়ার্কফ্লো ইউজ করে আপনি আউটপুটটা দিচ্ছেন, সেটা প্রপারলি হচ্ছে কিনা, আপনার ডিজায়ার আউটপুট আসতেছে কিনা সেটা মেক সিওর করবে এই কন্ট্রোল কোয়ালিটি প্রসেস। ক সো তার মানে কি, আপনার প্রজেক্টের সাকসেসের জন্য কোয়ালিটি ম্যানেজমেন্ট নলেজ এরিয়া এবং কন্ট্রোল কোয়ালিটি এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই প্রসেসের সাথে যেইসব রিলেটেড নলেজ এরিয়া আছে সেগুলোকে আপনি প্রপারলি ইন্টিগ্রেট করতে হবে আপনার এই প্রসেসের সাথে, তাই না? এখন মনে করেন আপনি যখন স্পেসিফিকলি আমরা যদি চিন্তা করি কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের সাথে আমার ডিরেক্ট নলেজ প্রজেক্ট ওয়ার্কটা ইম্পর্টেন্ট, কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের সাথে ম্যানেজ কোয়ালিটিটা রিলেটেড, আমার কস্ট অফ কোয়ালিটি যেহেতু চেঞ্জ হতে পারে সে কারণে আমার কস্ট শিডিউল এগুলোও কিন্তু আমার রিলেটেড। আপনি যেহেতু আপনার স্কোপকে ভেরিফাই করার চেষ্টা করছেন, সো আপনার প্রজেক্টের যে স্কোপ আছে বা প্রজেক্টের যেসব ডেলিভারেবলগুলো আছে সেগুলো আপনার এই প্রসেসের সাথে রিলেটেড। সো আপনাকে অবশ্যই আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেসকে অন্যান্য নলেজ এরিয়ার সাথে প্রপারলি ইন্টিগ্রেট করতে হবে। এটা হলো একটা আপনার ওয়ে যে মাধ্যমে আপনি আপনার প্রজেক্টকে সাকসেসফুল করতে পারেন। এক। সেকেন্ড যেটা সেটা হলো যে দেখেন, আপনার প্রজেক্টের যে প্রোডাক্ট আছে আর ডেলিভারেবল আছে বা আপনি যে প্রক্রিয়ায় ওই ডেলিভারেবলটা ম্যানুফ্যাকচার করছেন বা আউটপুট দিচ্ছেন সেই প্রক্রিয়ার মধ্যে কোনো এনহ্যান্সমেন্টের জায়গা আছে কিনা সেগুলো কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করে প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে। সো তার মানে কি, আপনি যখন একটা কাজ করছেন সেই কাজটাকে কিভাবে এনহ্যান্স করা যায় আর শর্ট টাইমের মধ্যে কিভাবে ওই কাজটা সেম আউটপুট দেওয়া যায় আপনি এগুলোকে নিয়ে আসার চেষ্টা করেন। সো এই এনহ্যান্সমেন্টের জায়গাটাও আপনাকে সবসময় ওপেন রাখতে হবে। আপনি যখন কন্ট্রোল কোয়ালিটি অথবা আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট অথবা আপনি যে কোনো কাজের সাথে রিলেটেড থাকেন, সো এই যে এই প্র্যাকটিসটা আপনার অর্গানাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, রাইট? এখন দেখেন, এই প্র্যাকটিসটা আপনি কখন বেস্ট আউটপুট হিসেবে যেতে পারেন, যখন আপনি মাস পিপলকে এর মধ্যে ইনভলভ করবেন। মানে হলো যে আপনি একটা প্রসেস ভালো মতো চলছে কিনা সেটা যদি আপনি অনেক পিপলস দ্বারা ভেরিফাই করতে পারেন তাহলে কি হবে, আপনার প্রসেসটা অনেক বেশি ভালো স্ট্রঙ্গার আউটপুট দিবে। সো আপনাকে চেষ্টা করতে হবে যত বেশি পারা যায় স্টেক হোল্ডারকে এই মাইন্ডসেটের মধ্যে ঢোকানো যে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করে রাখা। সো এই বেস্ট প্র্যাকটিসও কিন্তু আপনার জন্য নেসেসারি, আপনি যখন একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে বা আইডিয়ার মধ্যে থাকবেন। ঠিক আছে? এখন দেখেন চ্যালেঞ্জের মধ্যে আমরা কি জিনিস চ্যালেঞ্জ করতে পারি। ডেফিনিটলি আপনি আপনি যখন যেহেতু আপনি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রোডাক্টের আউটপুট, এক্সপানশন কিভাবে হচ্ছে, প্রোডাক্টকে কিভাবে আমি কাস্টমারের কাছে মোর রিচেবিলিটি পাবো, আমার সেল ভলিউম কিভাবে বাড়বে, এগুলো অনেক কিছু আপনার সাথে রিলেটেড আছে। হয় কি, আপনার কাছে যদি প্রপার ডেটা না থাকে আপনি হয়তো জানবেন না ১০ বছর পরে কি করতে হবে বা আপনার ৬ মাস পরে এরকম হতে পারে যে ৬ মাস পরে আপনার মার্কেট প্লেস কন্ডিশনটা অনেক বেশি ডিফারেন্ট হতে পারে। সো আপনার কাছে যদি প্রপার ডেটা, আপনার কাছে যদি প্রপার রিসোর্স না থাকে, আপনি কিন্তু প্রপার আপনার সিস্টেমকে বা আপনার প্রসেসকে সেইভাবে অ্যাকুমুলেট করতে পারবেন না। সো এটা কিন্তু অনেক বেশি হার্ডার। যেহেতু আপনার ভিজুয়ালিটি, আপনার নলেজ যদি অনেক ভালো থাকে তাহলে আপনি অনেক ভালো ভিজুয়ালাইজ করতে পারেন ফিউচারকে। সেই রকম ডেটা যদি আপনার কাছে কারেন্টলি না থাকে সেটাও আপনার জন্য একটা বটলনেক, এবং এই চ্যালেঞ্জ কিন্তু আপনাকে ফেস করতে হবে। কারণ আপনি জানেন না আল্টিমেটলি প্রোডাক্টটা কোথায় যেয়ে থামবে বা এই প্রোডাক্টের অবসোলিউট হওয়ার সময় কোন সময় এসে যাবে এটা সম্পর্কে আপনার আইডিয়া কম থাকতে পারে। সো ইনঅ্যাকুরেট ডাটা, রিসোর্সের আনঅ্যাভেলেবিলিটি এটা কিন্তু আপনার জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ সবসময়ের জন্য। দেখেন, আরেকটা জিনিস যেটা সেটা হলো যে দেখেন, আপনি যখন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জায়গা ওপেন রাখছেন, কন্টিনিউয়াস এনহ্যান্সমেন্ট করছেন, আপনার ওয়ে অফ ওয়ার্কের মধ্যে চেঞ্জ হচ্ছে, আপনার যারা রিসোর্স বা আপনার যারা হিউম্যান রিসোর্স এর মধ্যে ইনভলভ আছে তাদের মধ্যে কিন্তু হিউজ রেজিস্ট্যান্স পাবেন তারা ওইটাকে অ্যাকোমোডেট করার জন্য। কারণ তারা অনেক ক্ষেত্রে মনে করে যদি আপনি অটোমেশনে নিয়ে আসেন, আপনি এআই ইউজ করেন, মেশিন লার্নিং অ্যাবিলিটিস ইউজ করেন, অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে এআই আন্ডারস্ট্যান্ডিংটা আসে, তার সে হয়তো তার চাকরিটা হারাবে। সো এরকম কনসিডারেশনের ক্ষেত্রেও তার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে চেঞ্জকে অ্যাকোমোডেট না করার জন্য। সো এটাকেও কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে থ্রু নলেজ, থ্রু
মানে আপনার সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া যাবে যে হ্যাঁ ঠিক আছে, আমি যদিও ইমপ্রুভমেন্ট করছি, বাট আপনার কাজটাকে আমি অন্য কোনোভাবে করছি ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু আমি অন্য জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ আপনাকে সবসময় ওপেন রাখতে হবে। সো এগুলোকে মাথায় রেখে আপনি আপনার অর্গানাইজেশনের জন্য বা আপনার প্রসেসের জন্য কিভাবে ইনহ্যান্সমেন্ট করবেন, কিভাবে চেঞ্জ করবেন, সেগুলোকে মাথায় নিয়ে কাজ করতে হবে। এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু আপনি ফেস করবেন আপনার রেগুলার লাইফে, প্রজেক্টের ক্ষেত্রেও আপনি এই চ্যালেঞ্জগুলো আমরা সবসময় ফেস করে থাকি। এই হলো আমাদের আইডিয়া কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের জন্য চ্যালেঞ্জেস। এইভাবে আমরা আজকে শেষ করলাম আমাদের কন্ট্রোল কোয়ালিটি প্রসেস, যেখানে আমরা মোস্টলি হাইলাইট করছি কেন আমাদেরকে কন্ট্রোল কোয়ালিটি, কি কি প্রসেসের মধ্যে আমাকে কন্ট্রোল কোয়ালিটি করতে হবে, কিভাবে করতে হবে, এটা আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের কি কি বেস্ট প্র্যাকটিস আছে, কি কি কমন চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই। আমাদের দেখা হবে পরবর্তী সেশনে, আমরা সেখানে রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। সি ইউ দেন, থ্যাংক ইউ ভেরি মাচ।